আসসালামু আলাইকুম। সো হয়তোবা থাম্বনেইল বা স্ক্রিন দেখে বুঝতে পারতেছেন আজকে কি নিয়ে কথা বলবো। সো মেইনলি আজকের কন্টেন্টটা হচ্ছে যে বাংলাদেশের ওডিআই পারফরম্যান্স অ্যাকচুয়ালি কেমন ছিল। একদম শুরু থেকে বলবো না, যেই সময় থেকে আমরা বলছিলাম যে আমরা ওডিআইতে অনেক উন্নতি করেছি বা ওডিআইতে আমরা জিতা শুরু করছি, এইটা অ্যাকচুয়ালি আমরা 2015 সাল থেকে মেলে জিতা শুরু করছি। সো 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত আসলে কি বাংলাদেশ ওডিআইতে উন্নতি করছে, সেটার এক ঝলক আজকে আমরা স্ট্যাটের মাধ্যমে দেখবো যে আসলে আমরা কতটুকু উন্নতি করছি। কারণ আমরা ম্যাক্সিমাম জায়গায় বলতে দেখতেছি যে আমরা ধীরে ধীরে অবনতিতে যাচ্ছি। আমরা মেইনলি উন্নতিটা কখন করলাম সেটা অ্যাকচুয়ালি আমার দেখার বিষয়। সো এটা আমি খুব বেশি না বলে আমি এখন আপনাদেরকে স্টারটা মেনলি দেখে আপনারাই বিবেচনা করবেন যে বাংলাদেশ কি আসলেও উন্নতি করছে নাকি অ্যাকচুয়ালি এটা আমাদের ফেক কনফিডেন্স ক্রিয়েট করছে। সো লেটস স্টার্ট। সো সর্বপ্রথম 2015 সাল, এটা আমি একটা কথা বলি, এখানে মেইনলি বাইলেটারাল সিরিজ যেটা অ্যাকচুয়ালি আমাদের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ ছিল সেইগুলো আমি বলতেছি। এখানে কোনো ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এগুলো নিয়ে আমি কোনো কথা বলতেছি না। এগুলো আপনি পরে বললেন, আমি আগে ডিসিশনটা করেছি কি হয়েছে। সো 2015 সালে আমরা টোটাল ওডিআই খেলছি 12টা, মানে হোম অ্যান্ড অ্যাওয়ে মিলে যেটাকে বলে। যদি আমরা হোমেই 12টা ম্যাচ খেলছি, জিতছি আমরা 10টা, হেরে গেছি আমরা 2টাতে। হোমে খেলছি আমরা 12টা, অ্যাওয়েতে আমরা কোনো ম্যাচ খেলি নাই। সো হোমে আমরা কার কার বিপক্ষে খেলছি? পাকিস্তান, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, যেখানে ইন্ডিয়া সাউথ আফ্রিকার সাথে আমরা একটা একটা করে হারছি। এনিওয়েজ 2016 সালে আমরা টোটাল ওডিআই খেলছি 6টা, জিতছি 3টাতে, হারছি 3টাতে। এখানেও আমরা হোমেই খেলছি 6টা, অ্যাওয়েতে কোনো ম্যাচ খেলিনি। কাদের বিপক্ষে খেলছি? ইংল্যান্ড এবং আফগানিস্তান, যেখানে আমরা ইংল্যান্ডের সাথে সিরিজ হেরে গেছে, আফগানিস্তানের কাছে একটা হারছি। এনিওয়েজ এটাও বাদ দিলাম, তাহলে আমরা হোমে ভালো খেলতে ছিলাম। সো 2017 সালে আমরা টোটাল ওডিআই খেলছি 9টা, জিতছি কেবল একটাতে, হারছি টোটাল 7টাতে। হোমে খেলছি আপনার কোনো হোমেই ম্যাচ খেলি নাই, আর অ্যাওয়েতে খেলছি 9টা। তাহলে কার কার বিপক্ষে? নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা, যেখানে আমরা শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ খেলছিলাম আর একটা ম্যাচ আমাদের বৃষ্টির কারণে ড্র হয়ে গেছিল। এনিওয়েজ আর নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাতে আমরা খুব জঘন্যভাবে ম্যাচ হেরে গেছি। এনিওয়েজ 2018 সালে আমরা টোটাল ওডিআই খেলছি 9টা, উইন করছি 7টাতে, হারছি আপনার 2টাতে। হোমে খেলছি আমরা 6টা, দেশের বাইরে খেলছি 3টা। সো এখানে আমরা জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোমে ম্যাচ খেলছি, অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজে আমরা এখানে ম্যাচ খেলছি। সো এইখানে যদি আপনি দেখতে চান যে আমরা এইখানে আমরা সবার সাথে মিলে সিরিজ জিতছি, ঠিক আছে, খালি ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা একটা করে হারছি, মানে এইটা হচ্ছে আমাদের ডিফারেন্স। এনিওয়েজ 2019 সালে ওয়ার্ল্ড কাপ ছিল ওই সময়, আবার ট্রাই নেশন সিরিজও ছিল। তো 2019 সালে ওইগুলো বাদ দিয়ে আমরা মেনলি কয়টা ম্যাচ খেলছিলাম? সো ওইটা বাদ দিয়ে আমরা টোটাল 6টা ম্যাচ খেলছিলাম, একটাও জিতি নেই, হারছি 6টাতেই। হোমে আমরা একটা ম্যাচও খেলি নেই, অ্যাওয়েতে আমরা 6টা ম্যাচ খেলছি। আর কার বিপক্ষে খেলছি? নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা, যাদের বিপক্ষে আমরা একটা ম্যাচও জিতি নেই। আমরা হয়তো বা ওয়ার্ল্ড কাপে 3টা ম্যাচ জিতছিলাম, বোলিং অ্যাটাকের কারণে আমরা অ্যাকচুয়ালি আমাদের স্বপ্ন পূরণ হয় না, বা স্বপ্ন পূরণ কেমনি হবে আপনারা তো অ্যাকচুয়ালি ইয়ার বাই ইয়ার দেখতেছেন যে আমরা অ্যাকচুয়ালি কোথায় জিততেছি বা কোথায় হারতেছি। এনিওয়েজ আফটার দ্যাট 2020 করোনার টাইম, সো 2020-এ মেইনলি বেশি খেলা হয়নি, 3টা ওডিআই হয়েছে, আমরা 3টাই জিতছি, হারছি একটাতে হারি নেই। আমরা হোমেই ম্যাচ খেলছি, অ্যাওয়েতে কোনো ম্যাচ খেলি নেই, অ্যান্ড আমাদের মেইনলি আসছিল জিম্বাবুয়ে। রাইট নাও 2021 সাল। সো 2021 সালে তামিম ইকবাল যখন ক্যাপ্টেন্সি করছিল তখন আমরা টোটাল ম্যাচ খেলছিলাম 12টা, জিতছিলাম 8টাতে, হারছিলাম 4টাতে। হয়তো আপনাদের ভালো লাগতেছে স্ট্যাটগুলো দেখতে। হোমে আমরা খেলছি আপনার 6টা, অ্যাওয়েতে খেলছি 6টা, যেখানে আমরা হোমে খেলছি ওয়েস্ট ইন্ডিজ এন্ড শ্রীলঙ্কা, যেখানে শ্রীলঙ্কা কেবল আমি শ্রীলঙ্কার সাথে একটা হারছিলাম। আর নিউজিল্যান্ড আর জিম্বাবুয়ের সাথে আমরা অ্যাওয়েতে খেলছিলাম, যেখানে নিউজিল্যান্ডের সাথে আমরা হোয়াইট ওয়াশ হয়েছি এবং জিম্বাবুয়েকে যে আমরা হোয়াইট ওয়াশ করছি। ডিফারেন্সটা বুঝতে পারতেছেন। সো 2022 সালে আমরা টোটাল ওডিআই খেলছি 15টা, জিতছি 10টাতে, হারছি 5টাতে। হোমে খেলছি আমরা 6টা, অ্যাওয়েতে খেলছিলাম আমরা 9টা। এখানে আমরা আফগানিস্তান এবং ইন্ডিয়ার সাথে একটা একটা করে ম্যাচ হারছিলাম, কিন্তু সিরিজ জিতছিলাম।
অ্যাওয়েতে আমরা এটা আমাদের বেস্ট সাকসেস বলতে পারেন, সাউথ আফ্রিকার সাথে জিতছিলাম আর ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতছিলাম, কিন্তু জিম্বাবুয়ের সাথে যে আমরা আবার হেরে গেছিলাম। ডিফারেন্সটা বুঝতে পারতেছেন? সো 2023 একটা অঘটনের সময়, আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপের আগে এটা অ্যাকচুয়ালি খুবই বাজে একটা ইয়ার গেছিল। সো এই সময় বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ বা এশিয়া কাপ বাদ দিয়ে আপনার টোটাল ওডিআই খেলছে 18টা, জিতছে 7টাতে, হারছে আপনার 8টাতে। 3টা ম্যাচ অ্যাকচুয়ালি বৃষ্টির কারণে খেলা হয় নাই। সো হোমে খেলা হয়েছিল আমার 12টা, অ্যাওয়েতে খেলা হয়েছিল আমার 6টা। কিন্তু এই হোমে আমরা ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেছিলাম, আফগানিস্তানের বিপক্ষে হারছিলাম, ইভেন নিউজিল্যান্ডের বিপক্ষে হারছিলাম, শুধু আয়ারল্যান্ডের সাথে জিতছিলাম। আর অ্যাওয়েতে আমরা নিউজিল্যান্ডের সাথে হারছিলাম, খালি আয়ারল্যান্ডের সাথে জিতছিলাম। ডিফারেন্সটা বুঝতে পারতেছেন? আফটার দ্যাট 2024 সালে আমরা টোটাল ওডিআই খেলছি 9টা, জিতছি আমরা 3টাতে, হারছি আমরা 6টাতে, হোমে খেলছি 3টা আর অ্যাওয়েতে খেলছি 6টা। এইখানে আমরা হোমে শ্রীলঙ্কাকে কেবল আমরা সিরিজটা জিতছিলাম আর একটা হারছিলাম, আফগানিস্তানে আমরা একটা জিতছিলাম আর ওয়েস্ট ইন্ডিজ আমরা ফুল হোয়াইট ওয়াশ হয়ে গেছি। সো 2015 থেকে 2024 সাল পর্যন্ত আমরা টোটাল ওডিআই খেলছি আপনার 99টা, মানে উইদাউট ওয়ার্ল্ড কাপ, দেন আপনার ট্রাই নেশন, এশিয়া কাপ এগুলো বাদ দিয়ে 99টা ওডিআই খেলছিলাম, যেখানে আমরা জিতছি আপনার 52টা, হারছি আপনার 43টা। টোটাল 4টা ম্যাচ আপনার বৃষ্টির কারণে হয় নাই। হোমে খেলছি আমরা 54টা সিরিজ, মানে 54টা ম্যাচ আর কি, সিরিজ তো হবে না, 54টা ম্যাচ। আর অ্যাওয়েতে খেলছিলাম আমরা 45 ম্যাচ। এই 54টা ম্যাচ আমরা খেলে আমরা হোমে দিচ্ছি 34টা ম্যাচ আর অ্যাওয়েতে দিচ্ছি 18টা ম্যাচ। এখন আমি যদি আপনাকে বলি যে আমরা হোমের আমাদের জিতার পার্সেন্টেজ হচ্ছে আপনার 62, মানে 63%। আর যদি আমি অ্যাওয়েটা হিসাব করে আপনাকে বলি, সো অ্যাওয়ে আমরা জিতছিলাম কত, 40%। ঠিক আছে, অ্যাওয়েতে আমরা জিতছি 40%। হয়তো বা দেখে আপনার মনে হচ্ছে যে ঠিক আছে, খুব আমরা উন্নতি ক্রিকেটে করছি। বাই দ্য ওয়ে, আমি আপনাকে কিছু এখন এক্সাম্পল দিই, হয়তো বা ভিডিওটা লং হয়ে যাচ্ছে, কিন্তু আমি আপনাদেরকে বলি, আমি একটা স্টেট দিলাম। এখন আপনি আমাকে বলেন 2015 সাল থেকে 2024 সালে আমরা অনেক ভালো ভালো ম্যাচ বাংলাদেশ আমাদের টিম উপহার দিছে। যদি আমি কম্প্যারিজন করি, আমি যদি আপনাকে বলি যে বাংলাদেশের সাথে বাংলাদেশ আমাদেরকে অ্যাকচুয়ালি আসল জিতাটাই আমাদেরকে দেয় নাই। 2015 সালে আমরা ইন্ডিয়া, পাকিস্তান বা সাউথ আফ্রিকার সাথে সিরিজ জিতছি, বা জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতছি। জিম্বাবুয়ের সাথে আমরা ম্যাক্সিমামে সিরিজ জিতছি এক্সেপ্ট 2022 জিম্বাবুয়ের মাটিতে যে। এখন আমাকে আপনি বলেন 2022-এর আগ পর্যন্ত বাংলাদেশ হোমে মেইনলি কয়টা ম্যাচ জিতছে? হোমে অনেকের সাথে জিতছে, অ্যাওয়েতে মেইনলি কয়টা ম্যাচ জিতছে? আমরা অ্যাওয়েতে ম্যাচ জিতেই নেই। 2022-এ কেবল আমরা একটা বড় টিম সাউথ আফ্রিকা, যে সাউথ আফ্রিকাকে হারাইছি। এছাড়া আপনি আমাকে একটা টিম দেখান যাদের সাথে আমরা খুব ইজিলি জিতছি। আপনি ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়েকে কাইন্ডলি প্লিজ গণায় ধরবেন না। দে আর গুড টিমস, বাট আমি মনে করি আপনি যদি ইন্টারন্যাশনালে ভালো খেলতে চান, আপনার জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের সাথে আপনার একটু ধরে নিতে হবে আপনি তাদের থেকে ভালো দল। এটা আমি বিশ্বাস করি। ওয়েস্ট ইন্ডিজ যদিও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বাট এটা আমি এখন আর চিন্তা করি না, কারণ বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা খারাপই, হয়তো আমাদের থেকে একটু ভালো। এখন আপনি আমাকে বলেন যে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা জিম্বাবুয়ের সাথে ম্যাক্সিমাম সময় অ্যাওয়ে সিরিজগুলোতে জিতছি, বা শ্রীলঙ্কার সাথে আমরা অ্যাওয়ে সিরিজ জিতি নেই, 1-1 ড্র করছি। আর সাউথ আফ্রিকার সাথে আমরা একবার 2022-এ আমরা অ্যাওয়ে সিরিজে জিতছি। এর বাহিরে আমরা ম্যাক্সিমাম সময়ে মিরপুর এই কেন্দ্রিক পিচে আমরা ম্যাচ জিতছি। এখন আপনি বলেন 2015 সালের পর 2017 সালে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলছি। সেমিফাইনাল আমরা কেমনে গেছি আপনাদের সবার মনে আছে, আমি আপনাদেরকে এখনই বলে দিতেছি। ইংল্যান্ডের সাথে আমরা হারছি, অস্ট্রেলিয়ার সাথে আমরা হেরে যেতাম, বৃষ্টি আমাদেরকে বাঁচিয়ে দিছে। নিউজিল্যান্ডের সাথে আমরা একটা ঐতিহাসিক ম্যাচ জিতছি, এটা তার জন্য আমি প্রাউড ফিল করি। ইন্ডিয়ার সাথে আমরা সেমিফাইনালে হেরে গেছি। সো 2017 সালে আমরা এভাবে সেমিফাইনালে গেছি। এইটাকে অ্যাকচুয়ালি আপনি মনে করেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সাকসেস? নেভার। এইটা আমি কোনোদিন বিশ্বাস করি না, হয়তো অনেক জনগণই করবে না। আপনি 2023 সালের ওয়ার্ল্ড কাপ খেলার আগে আপনি ম্যাক্সিমাম 12 সিরিজ খেলছেন, টোটাল 24টা ম্যাচ খেলছেন, বাংলাদেশ থার্ড হয়েছিল। আপনি আমাকে বলেন সাউথ আফ্রিকা ছাড়া আপনি কাকে হারাইছেন? মানে আমি যদি আপনাকে এখন কোশ্চেন করি, আপনি ওয়েস্ট ইন্ডিজকে হারাইছেন, ওকে মানলাম, হোয়াইট ওয়াশ করছেন। আপনি শ্রীলঙ্কাকে 2-1 হারাইছেন, যে শ্রীলঙ্কা এখন হয়তো বা টপ 4-এ আছে, কিন্তু সেই শ্রীলঙ্কাও কিন্তু আপনার খুব আহামরি টিম ছিল তা কিন্তু না।
দেন আপনি জিম্বাবুয়েকে হারাইছেন, ওকে, আপনি ইংল্যান্ডের সাথে হেরে গেছেন, বাদ দিলাম, আপনি আয়ারল্যান্ডের সাথে জিতছেন। সো সো আমি কি বলবো, আপনি আসলে কি রিয়েল ভাবে জিতছেন? আমার কিন্তু সেটা মনে হয় না। আমাদের বাংলাদেশকে আপনি হয়তো ভাই 52টা ম্যাচ জিতাইছেন, এর জন্য আমরা অলওয়েজ কৃতজ্ঞ থাকব, কিন্তু আপনি আমাদের বাংলাদেশ টিমকে এখন পর্যন্ত একটা এশিয়া কাপ বা একটা ওয়ার্ল্ড কাপ অ্যাচিভ করে দিতে পারেন নাই। আমাদের প্রিয় ফরম্যাট ওডিআই শুধুমাত্র আমাদের ঘরের মাঠে, তাও এটা এখন ফেক। কেন ফেক? কারণ আমরা 2023 সালে ম্যাক্সিমাম ঘরের ম্যাচেই হারছি। আমরা ইংল্যান্ডের সাথে হারছি, আমরা নিউজিল্যান্ডের সাথে হারছি, যে নিউজিল্যান্ডকে আমরা 2013 এবং 2010-এ হোয়াইট ওয়াশ করছি। কি কি মেম্বার ছিল? কোনো মেম্বারই ছিল না, তাও আমরা হোয়াইট ওয়াশ করছি। আপনি 2023-এ এসে আপনি নিউজিল্যান্ডের সাথেও সিরিজ হারছেন, আপনি আফগানিস্তানের সাথে সিরিজ হারছেন, আপনি ইংল্যান্ডের সাথে সিরিজ হারছেন। সো আমি এখন কিভাবে বলবো যে আপনি হোমেও ভালো খেলতেছেন? আসলে খেলতেছেন না। আমরা বাংলাদেশ ওডিআই পারফরমেন্স, আমি যদি বলি, প্রথমত আমাদের ঢাকা প্রিমিয়ার লিগটা আমাদেরকে খুব বাজে একটা কনফিডেন্স ক্রিয়েট করতেছে। আমরা এই মিরপুর কেন্দ্রিক হয়ে আমরা কোনো উন্নতি করতে পারতেছি না, কিন্তু আমরা আশা করতেছি আমরা একদিন ওয়ার্ল্ড কাপ খেলবো, আমরা একদিন ওয়ার্ল্ড কাপ জিতবো, আমরা এশিয়া কাপ জিতবো। এত সোজা না তো। আপনি 2012 সালে আপনি ফাইনাল খেলছেন, হয়তো আপনি খুব মার্জিন রানে যে হেরে গেছেন, এটা আমরা বাঙালিরা মনে করি। 2012 সালের পর্যন্ত আপনার মিরপুর পিচ বেস্ট ছিল, আপনি তখন হারলেও আমাদের দুঃখ লাগতো না, কারণ তখন থেকে ক্রিকেটাররা তৈরি হয়েছে। বাই দ্য ওয়ে, এখানে কিছু প্লেয়ারদেরকে আমি দোষ দিব, কাইন্ডলি মাফ করবেন, আমি এখানে কোনো প্লেয়ারকে মানে খারাপভাবে দেখতেছি না, কিন্তু এখানে আমার কিছু প্লেয়ারদের উপর রাগ আর ক্ষোভ আছে। 2015 থেকে 2024 সালের পর্যন্ত আমরা যখন ছোট ছোট টিমের সাথে খেলছি, তখন আমাদের পঞ্চপাণ্ডবের একজনও কিন্তু ম্যাচ ছেড়ে দেয় নাই, এক্সেপ্ট সাকিব আল হাসান। সাকিব আল হাসানও ম্যাচ খেলছে, কিন্তু এক্সেপ্ট সাকিব আল হাসান সবাই কিন্তু একটা ম্যাচও ছাড়া নাই, ঠিক আছে। 2015 সালে আমরা লিটন কুমার দাস, সৌম্য সরকার 2015 থেকে 2018 সাল পর্যন্ত কি প্লেয়ার ছিল একবার ইমাজিন করেন। 2019 পর্যন্তই চিন্তা করেন। সেই সৌম্য সরকারকে যখন করোনার পরে 2021 সালে ও ম্যাচ খেলবে, এই ছেলেটাকে বলা হয়েছিল তুমি 7 নম্বরে যেয়ে খেলো। আপনার কি মনে হয় সৌম্য সরকার 7 নম্বরের প্লেয়ার? আপনি হাতে ধরে এই প্লেয়ারটাকে নষ্ট করছেন। তামিম ইকবাল যখন ক্যাপ্টেন্সি করছিলেন, তখন আপনিও বলছিলেন যে 2021 সালে সৌম্য সরকারকে করতে 7 নম্বরে খেলতে। সৌম্য সরকারকে 7 নম্বরের প্লেয়ার, ও অনেক বড় শট খেলে। তামিম ইকবাল যখন 2023 সালে চান্স পাইল না, তখন তাকে বলা হলো 3 নম্বরে খেলতে, তার একটা অভিমান ছিল, সে বলছিল আমি ওপেনিং ছাড়া কখনো কোনো পজিশনে খেলি নাই। তাহলে আপনি একবার ইমাজিন করেন সৌম্য সরকার কোন সময় ওপেনিং ছাড়া খেলছিল, তাকে আপনারা বাধ্য করছেন খেলাইতে। এই ছেলেটা যদি আজকে হাতুড়ি সিং না আসতো, সৌম্য সরকার আপনার দেখেন, হাতুড়ি সিং আসার পরে সৌম্য সরকার এখন সেকেন্ড হাইয়েস্ট স্কোরার ওডিআইতে, তাও কোন জায়গায়? নিউজিল্যান্ডের মাটিতে যে 169 রানের ইনিংস খেলছে। আপনার কোন প্লেয়ারটা করছে? করে নাই। আমরা বলে তামিম ইকবাল বেস্ট ওপেনার, আপনি ইমরুল কায়েসের কথা চিন্তা করেন, ইমরুল কায়েস একটু খারাপ খেললেই বাদ। তামিম ইকবাল আপনার যখন অ্যাওয়ে ম্যাচে খারাপ খেলতাম না, তামিম ইকবালকে তাও সুযোগ দিতাম। ইমরুল কায়েস একটা সিরিজ খারাপ খেলে ইমরুল কায়েস 2018 সালের পর থেকে ওডিআই টিমেই নেই। একবার ইমাজিন করেন আপনার আনামুল হক বিজয় 2015 সালে ইনজুরিতে পড়ছে, সে 2018 সালে এসে খেলছে, তাকে আপনি আবার বাদ দিয়ে দিচ্ছেন। আপনি কখনো ওপেনার সেট আপ করতে পারেন নাই বিধে আজকে বাংলাদেশের ওপেনার সংকট। আপনি ওডিআইতে কেমনে পারফরমেন্স করবেন? এখন আমরা বলতেছি আমরা ভ্যাকুয়াম ক্লিন, মানে ভ্যাকুয়াম তৈরি হয়েছে, আমাদের একটা পিরিয়ড যাচ্ছে, এটা আমি বিশ্বাস করি না। আপনার বাংলাদেশে এখনো অনেক ওপেনার আছে যারা ওডিআইতে খেলছে। আপনার সৌম্য সরকার আছে, আপনার সৌম্য সরকারকে টাইম দেন, সৌম্য সরকার পারফর্ম করতেছে না, আপনার বিজয়কে নিয়ে আসেন, আপনার নাইম শেখকে নিয়ে আসেন, দেখেন না ওরা পারে কিনা। ডেফিনেটলি পারবে, পারতে তাদের হবেই, কিন্তু আপনারা সেই পারফর্মটা দিতেছেন না। আমরা তামিম ইকবাল পর্যন্ত সীমাবদ্ধ ছিলাম, আমরা তামিম ছাড়া কাউকে দেখিই নাই। আমরা খালি চেঞ্জ করছি, লিটনকে ট্রাই করছি, আমরা সৌম্য সরকারকে ট্রাই করছি, একটা দুইটা ম্যাচের জন্য ট্রাই করছি। ভাই ইন্টারন্যাশনাল ম্যাচ তো সোজা না। আজকে ওডিআইতে ভালো খেলতেছে না, আমরা অনেকে ট্রোল করতেছি 19 বছর পরে 10 নম্বরের গেছে। 10 নম্বরে যাওয়ার পিছনে 2015 থেকে 2024 এই টাইম পিরিয়ডটাই সবচেয়ে ক্ষতি করছে। একবার ইমাজিন করেন, আমরা আজকে ফারুক ওনার দোষ দিতেছি, ফারুক ওনাকে দোষ দিয়ে আপনাদের কি লাভ? সে কি আপনার 10-এ নামাই দিচ্ছে? সে আসার পর মাত্র 6টা ওয়ানডে খেলছে বাংলাদেশ, 6টা ওডিআই খেলছে, কিন্তু বাংলাদেশ তো সমস্যা হয়েছে আপনার আপনার 2023 পর্যন্তই। সেই সময় বাংলাদেশ কোথায় ছিল? রাসেল ডমিঙ্গোর সময় আমরা ওডিআই ভালো খেলছি, কিন্তু এই কোচটাকে আপনার বাদ দিয়ে দিয়েছেন, সে টেস্ট আর টি-20 জিতে পারতেছে না।
আপনি হাতুড়ি সিংকে খারাপ বলতেছেন, হাতুড়ি সিংকে খারাপ কেন বলছেন এটা আমি বুঝতেছি, সে সিনিয়রদের দেখতে পারতো না, কিন্তু একদিক থেকে সে রাইটই করছে। আজকে রিশাদ হোসেন খেলতেছে শুধুমাত্র হাতুড়ি সিং এর কারণে। আজকে যদি আপনি সৌম্য সরকারকে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে থাকেন সেটা হাতুড়ি সিং এর কারণে। সো আমরা অনেককেই বলি যে এই কোচ ভালো না, ওই প্লেয়ার ভালো না, সেই প্লেয়ার ভালো না। ভাই এভাবে করলে অ্যাকচুয়ালি ক্রিকেট কাঠামো জীবনও তৈরি হবে না। আপনাদের এখনই সময় আছে, যোগ্য প্লেয়ারকে যোগ্য স্থানে দেন। বাংলাদেশের আপকামিং যে 30টা ওডিআই আছে, বাংলাদেশ ইনশাল্লাহ 22 থেকে 23টা ম্যাচ জিতবে যদি আপনারা নিয়ম মানেন। আপনি 3 কি 4 নম্বরে খেলান একজন ওপেনারকে, যে প্লেয়ার 1-2 নম্বরে সারা জীবন খেলে আসছে। আপনার যে প্লেয়ার ওপেনার তাকে আপনি 7 নম্বরে নিয়ে যাইতেছেন, মানে আমি কি বলবো, এটা অ্যাকচুয়ালি কিছু বলার নেই। আপনি ওডিআইতে সে 10 নম্বরে নেমে গেছে, এটা নিয়ে আমরা খুব চেতেছি। আপনার মেহেদী হাসান মিরাজ আমাদের বাংলাদেশের রাইট নাও বেস্ট অলরাউন্ডার আমি বলবো। মেহেদী হাসান মিরাজ ওডিআইতে এখন কেন ভালো বল করতেছে না সেটা নিয়ে আপনারা রিসার্চ করছেন? কেউ রিসার্চ করেন নাই। একমাত্র অনফিল্ডের সামি ভাই খালি বলতেছে যে তার এই সমস্যা। কয়টা প্লেয়ার তার ভিডিও দেখতেছে, আর অথবা কয়জন তার ভিডিও দেখে অ্যাকচুয়ালি বলতেছেন যে প্লেয়ারদের শিখা উচিত? কেউ না। আমরা খালি ভাবতেছি তামিমের জেনারেশন, তামিমের পর কেউ আসবে না, সাকিবের পর কেউ আসবে না, মুশফিকের কোনো বিকল্প নাই। আরে ভাই ওই সময় তো কারো বিকল্প ছিল না। আমরা যখন খালেদ মাসুদ পাইলটের কথা বলি তখন ওই সময়ের মানুষরা ভাবতো আরে খালেদ মাসুদ পাইলট চলে গেলে আমাদের কে কে আসবে, মুশফিক আসছে না, মুশফিক চলে গেছে। আপনার এখন লিটন কুমার দাস উইকেট কিপিং ভালো করে না, বরং ইভেন আজকে সোহান যে পারফরমেন্স করলো আপনার মুশফিকের থেকে 1000 গুণ ভালো উইকেট কিপিং সোহান করে। আপনি সোহানকে ওডিআইতে চান্স দিতেছেন, ও টি20 খারাপ খেলে দেখুন ওডিআই থেকে বাদ দিয়ে দিয়েছেন। সো আপনি কিভাবে আপনার বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন চান? আমি না বুঝি না। আসলে এত কথা বলতেছি কারণ আমি আমার দেশের ক্রিকেটটাকে অনেক ভালোবাসি, বিকজ আমি বাংলাদেশের হারটাও দেখছি কাছ থেকে, জিতাটাও কাছ থেকে দেখছি, কিন্তু এত বাজেভাবে জিতা প্লাস বাজেভাবে হারা কখনো দেখিনি। ফেক কনফিডেন্স ক্রিয়েট করতেছে, দেশের মাটিতে জিততেছে, মিরপুর কেন্দ্রিক জিততেছে। সো এনিওয়েজ এত কথা না বলি। সো আশা করি সামনে ভালো পারফরমেন্সই করবে। সো কিন্তু আপনার যোগ্য প্লেয়ারকে যোগ্য স্থানে দেন, আপনি ভালো ওপেনার নেন। আমার মোহামেডানের প্লেয়ারকে দরকার, আমার আবাহনীর প্লেয়ারকে দরকার, ওই যুগ গেছে ভাই। ওই যুগ যদি চিন্তা করেন আপনার ক্রিকেট খেলার দরকার নেই, আপনার ক্লাব ভার্সেস ক্লাবই খেলেন। রাজনীতি ক্রিকেটে চলে না। যদি দেশকে ভালো অবস্থানে দেখতে চান তাহলে যোগ্য প্লেয়ারকে যোগ্য স্থানে দেন, তাহলে ক্রিকেট আগাবে, আদারওয়াইজ দেশের ক্রিকেট ডাউনফলেই যাবে। এনিওয়েজ খুব হিট ওয়েতে কথা বললাম, যদি খারাপ লেগে থাকে আন্তরিকভাবে দুঃখিত। আর কোনো প্লেয়ারকে আমি ছোট করতেছি না, কিন্তু আমি মনে করি অ্যাকচুয়ালি পঞ্চপাণ্ডবরা যদি আর একটু কেয়ারফুল হইতো আজকে আমাদের বাংলাদেশের ক্রিকেট আরো আগাইতো। আজকে বলা লাগতো না যে আমাদের বিকল্প কই, আমাদের বিকল্প বহুত আছে। আপনি একবার চান্স দিয়ে দেখেন বিকল্প আছে না কিনা আপনি বুঝতে পারবেন। আগে আমরা এই টিমের সাথেও হারতাম, আজকে এই টিমের সাথে খেলা দেখেন কি খেলাটা খেলছে। ঠিক আছে, বিকল্প যে নাই এইটা অ্যাকচুয়ালি বাঙালিরা এমনি বলতেছে, কারণ আমরা বিকল্প কখনো ট্রাই করে দেখিনি। একবার কয়েকটা সিরিজ খেলায় দেখেন, হয়তো বা 3টা সিরিজ হারলাম, কিন্তু এরপর থেকে বাংলাদেশের পারফরমেন্স, তামিম ইকবালকে আপনারা মনে রাখবেন না, মুশফিকুর রহিমকেও মনে রাখবেন না, তখন আপনারা নুরুল হাসান সোহান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এইসব প্লেয়ারদেরকে মনে রাখবেন। এরা চলে গেলে আপনারা তখন আরো ভালো ভালো প্লেয়ার, রাকিবুল হাসান, তাহিদ হৃদয়, এইসব প্লেয়ারদেরকে মনে রাখবেন। ওরা যখন চলে যাবে তখন নিউ জেনারেশন তামিমকে মনে রাখবেন, যে তামিম এখন তামিম হাকিম যে আপনার বর্তমান আন্ডার-19 ক্যাপ্টেন, পরে জাওয়াদ আবরার, এদেরকে মনে রাখবেন। সো এভাবে জেনারেশনটা যাওয়া উচিত। কোনো আবাহনী কোনো ক্লাব কেন্দ্রিক খেলোয়াড় নেওয়া যাবে না। যদি এরকমই করতে থাকেন দেশের ক্রিকেট জিম্বাবুয়েকে নিয়ে হয়তো সময় নেবে না। এতটুকুই বললাম, আজকে বেশি কথা না বলতেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক করে দিন, কমেন্টও করে দিন। আজকের এর থেকে বেশি কিছু বললাম না, খুবই কষ্ট থেকে কন্টেন্টটা করা, কারণ বাংলাদেশের এরকম পারফরমেন্স আসলে নেওয়ার মতন না। এনিওয়েজ আর কিছু বললাম না, ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।